শুরু। হ্যাঁ, আপনারা সবাই একটু হাসেন। মানুষ হাসি বলে গেছে, এই যে হাসতেছেন, এই হাসিটা তো রাজারা হাসে, তো এই ইদানিং রাজারা হাসা বলে গেছে, মানুষ কষ্টে থাকে। হ্যাঁ, অনেকে রোজা রেখেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিকড় সাহিত্য মাহফিলের 7 দিন ব্যাপী লেখার এই কর্মশালা, এই কর্মশালা দিলে কেউ লেখা হতে পারবে না। তাহলে আপনারা এখানে এসেছেন, সুতরাং বুকার এরকম কর্মশালায় আছে। যারা বুকারা তারা বাইরে থাকে, আপনারা যারা এখানে এসেছেন সবাই বুকা, তোরা বুকা হোস, একটা বাক্য আছে। যদি একটু ফুর্তি শুরু করলাম, কারণ বই একটা আনন্দের বিষয়, পড়া একটা আনন্দের বিষয়। এই আনন্দ যে খুঁজে পেয়েছে তারা আরো আনন্দ না হয়েছে। যার কারণে শ্রীকুমারদের বলা হয়েছে যে বিয়ে করবে না বই চাই, মানে বই চাই। আর যদি উমর খায়মের বলা হয় তাহলে ওকে, একটা প্রিয়তম হলে একটা বই হলেই চলবে, আর কিছু না হলেই চলবে। যদি এরা গরু গম্ভীর অবস্থায় আছে, আমার কাছে আছে সাজ্জাদ শরীফ। সাজ্জাদ শরীফ একটা বিজ্ঞাপন দিয়ে দেয়, আপনারা যারা দোয়া কালাম করতে চান এরকম একটা সর্ববৃহৎ দোয়ার ভান্ডার, বিনা পয়সা বিজ্ঞাপন আমার লাইব্রেরি থেকে। এটা বই লিখেছেন সাজ্জাদ শরীফ, সাজ্জাদ শরীফ প্রণোদিত। এবং এই বইটা আমাকে উপহার দিয়েছে, কি লিখেছে? আমার আদর্শ, আমার সাহিত্যের শিকড়, প্রাণাধিক প্রিয় ওস্তাদ আল্লামা লাইবি আব্দুল্লাহ বরকতময় দোয়া মনে রাখার বিনীত কথায় এই লেখক সাজ্জাদ শরীফ। আমি আল্লামা হয়ে গেছি ফেসবুকে আল্লামা, এবং আরো কারো আল্লামা। আমার নামের শুরুতে মনে হলেই না আল্লাহ বললে। ধন্যবাদ এই বইটা উপহার দেওয়ার জন্য। আসলে একটা গুরুত্বপূর্ণ আমরা আজকে এই পর্যায়ে আসি, সেটা হলো আমাদের কাছে জাকির হোসেন। তার সবচেয়ে প্রিয় কাজ হলো বই পড়া, ভ্রমণ করা। মানে তার এই যে প্রিয় কাজ আপনাদের সাথে শেয়ার করবেন, দূরে বা কাছে যারা আছেন আপনারা। বই পাঠ ও বাংলা সাহিত্যের 100 বই, এই পর্বে শিক্ষক সাহিত্যের যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা জাকির হোসেনকে দিয়েই আপনাদেরকে সঙ্গে থাকতে বলবো। কাছে কেউ থাকুক আর না থাকুক, দূর থেকে আপনারা সঙ্গে থাকুন। যেমন গত রাতে ছিলেন দীর্ঘ 3 ঘন্টা, আজকে আপনারা থাকতে পারেন নাকি রোজা রেখেছে, এবং জাকির হোসেন নিজেও কিন্তু রোজা রেখেছে। সুতরাং সে আস্তে আস্তে বললেও আপনাদের আওয়াজের সমস্যাটা কোনো সমস্যা নেই। আপনাদের একটু আনন্দ দিতে পারলাম কিনা জানি না, তবে আমি একটু আনন্দিত হয়েছি। বই পাঠ একটা আনন্দের বিষয়, আপনারা সবাই আনন্দে থাকুন, বাংলাদেশ আনন্দে থাকুক, সবাই আনন্দে থাকুক। আমি লাবি আব্দুল্লাহ ছিলাম আপনাদের সাথে, এখন আসলে জাকির ওসমান। শিক্ষক সাহিত্য মাহফিল আয়োজিত 7 দিনব্যাপী লেখালেখি কর্মশালা আজকে সম্ভবত 6ষ্ঠ দিন। এটা আমার 3য় এবং শেষ ক্লাস তো বলবো না, আমি আড্ডা বলতে চাই। যেহেতু বই পড়তে ভালোবাসি, বই পড়েই জীবনের এত দূর এই পর্যন্ত এসে, জীবনের এত সময় অধিকাংশ সময় সম্ভবত বই পড়ার মধ্যেই গেছে। ইদানিং যদি বই কম পড়ি আমরা অনেকেই, এই ভাইরাস আমার মধ্যেও সংক্রমণ হচ্ছে সম্ভবত, যে কোনো কারণে, চারপাশের কারণে। তবু বইয়ের প্রতি যে ভালোবাসা, বই যে জীবনের সত্যিকারের সঙ্গী, অবসরের সঙ্গী, কোলাহলের সঙ্গী, বই যে শেষ পর্যন্ত মূল আনন্দটা দিতে পারে, এই বিশ্বাসটার জন্য সম্ভবত বই ছাড়তে পারি না আমরা। আমি একটা কথা এর আগের ক্লাসে বলেছিলাম, তো যার কম আছে তার সম্ভবত বেশি দেখা যায়। এটা খুব ভালোভাবে প্রযোজ্য বই পড়ার ক্ষেত্রে। বই জানার ভাব দেখানোর জন্য ধূর্ততা দরকার। যে বই পড়ে না এটা তার মধ্যে দরকার, তার জন্য দরকার। যেহেতু বই আমি পড়ি না, বইয়ের সাথে আমার ওঠা বসা নাই, যোগ নাই, পাঠ নাই আমার, তখনই কিন্তু জানার ভাব দেখানোর দরকার। মানে ভাব ধরতে হয় যে আমি জানি। এই যে ধূর্ততা, এই ছলের আশ্রয় নিতে হয় যে বই পড়ে না তার জন্য। যে বই পড়ে তাকে এই ছলের আশ্রয় নিতে হয়। সারা জীবন পদে পদে জায়গায় জায়গায় এই কাজটা করতে হয়। যে বই পড়ে না, যে জানে না, জানবে না, বই না পড়লে এটাই স্বাভাবিক। বই পাঠ নিয়ে আসলে ওইভাবে আলটিমেটলি কিছু বলা যায় না। এটা মানুষের ব্যক্তিগত পর্যায়ের নেশার মতো হয়। হয়তো এখন পাঠচক্র হয়, স্টাডি সার্কেল আছে বিভিন্ন ধরনের, কিন্তু শেষ পর্যন্ত বই পড়াটা সম্ভবত এটা আমাদের প্রত্যেকেরই একটা ঐকান্তিক
চেষ্টা, নেশা, শখ, ইচ্ছে, যাই বলি, এটা একা মানুষের ব্যাপার, মানুষের ব্যক্তিগত প্রশ্ন। এটা নিয়ে খুব বেশি বলার সুযোগ নেই। আমি কিছু কথা নোট করেছি বলার জন্য, কতদূর বলতে পারবো জানি না। স্যার একটা কথা বলেন, আব্দুল হোসেন স্যার, যে বই হচ্ছে এক ধরনের আলো, যে আলো আমরা যদি পড়ি বই আলোকিত হব। এখন প্রশ্ন হচ্ছে যে আলো আসে থেকে? আগুন থেকে, তাই তো? তাহলে বইয়ের মধ্যে আগুন কি করে, বা এটা কার আগুন? এটা হচ্ছে মানুষের লেখকের আত্মার আগুন, যিনি লিখছেন তার আত্মার আগুন। এই আগুনে হচ্ছে আপনি আলোকিত হবেন। এই আগুনটা কিন্তু যে দেশলাইয়ের কাঠির আগুন না, আমরা যে চুলা জ্বালি সেই আগুন না, এটা হচ্ছে সৌন্দর্যের আগুন, ভালোবাসার আগুন, জ্ঞানের আগুন। এই আগুন যদি জ্বলে তাহলে এই আলো আসবে, আর এই আলো পেলেই আমরা আলোকিত হব। বৈষম্যকার একটা খুব সুন্দর কথা আছে দেকার্তের, সেটা হচ্ছে, আমি মনে হয় মাঝে মাঝে আলাদা বলি, প্রচুর বই কিনবো, প্রচুর বই রাখবো, দেখবো, কিন্তু গরিব থাকবো। অনেক বই কিনে প্রয়োজনে গরিব থাকবো, কিন্তু এমন রাজা হব না যে বই ভালোবাসে। অনেক বই কিনে, অনেক বই পড়ে, অনেক বই নিয়ে প্রয়োজনে দরিদ্র থাকবো, কিন্তু এমন রাজা হওয়ার ইচ্ছা নাই যে রাজা বই ভালোবাসে। রবীন্দ্রনাথের একটা কথা আছে বই নিয়ে, যে বই হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে হচ্ছে সাঁকো। সাঁকো দিয়ে আমরা কি খাল পার হই, এটা সেটা পার হই না? অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে সাঁকো হচ্ছে বই। প্রমোদ চৌধুরীর সম্ভবত একটা কথা, রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় এটা বলেছেন, কাছাকাছি কথা। আমরা হচ্ছে গত শতাব্দীর মানুষের সঙ্গে পরিচয় লাভ করে বই পড়ি। এখন আমি 2019 সালে বসে 1819 সাল 1919 সালের একটা মানুষের কি গল্প পড়ছি, জানছি তার সম্পর্কে। তার মানে কি, আমি 100 বছর আগে, 200 বছর আগের মানুষের সঙ্গে তার জীবনযাপন, তার সময়কার কালচার, সংস্কৃতি, কৃষ্টি, আমি এই সময়ে এসে জানছি কিভাবে। এটার মাধ্যম হচ্ছে বই। আমার পক্ষে তো সম্ভব না 100 বছর পিছনে যাওয়া, আমার পক্ষে তো সম্ভব না 200 বছর পিছনে যাওয়া। সম্ভব? আমার পক্ষে সম্ভব না গ্রিক সভ্যতায় যাওয়া, কোনোভাবে সম্ভব না। তাহলে সেই সময়টাকে আমি বুঝবো, জানবো কিভাবে? বইয়ের মাধ্যমে। এই জন্য একজন বই পড়া মানুষ আরেকজন বই না পড়া মানুষ থেকে কিন্তু আলাদা। খেয়াল করবেন, যে একটু বইটই পড়ে ওর বাচন ভঙ্গি আলাদা, ওর কথার স্টাইল আলাদা, ওর আচরণ আলাদা। ওর মধ্যে আরেকজন বই পড়া মানুষের চেয়ে কোথায় যেন একটা ফারাক, এবং সেই ফারাকটা উন্নততর, একটা ভালো জায়গা। যে বই পড়ছে না আর যে বই পড়ছে, তার রুচির মধ্যে পরিবর্তন, তার চিন্তার মধ্যে এক ধরনের উন্নতির ছাপ, তার সব কিছুর মধ্যে আরেকজন বই না পড়া মানুষের চেয়ে এমন কিছু গুণ আছে, এমন কিছু সৌন্দর্য আছে যেটা চোখে পড়ে, যেটা আরেকজনকে আকৃষ্ট করে, মনে হয় যে না আমার তো ওর মতো হওয়া উচিত। এটা হচ্ছে বই পড়া মানুষ আর বই না পড়া মানুষের মধ্যে পার্থক্য। এটা আমরা দেখি, খেয়াল করলে আমরা এটা টের পাবো। একজন মানুষ বই পড়ছে আর একজন মানুষ পড়ছে না, স্পষ্টই এটা। তো সেজন্য আমরা খুব কম মানুষের সম্ভবত বই পড়ি, আর এখন তো প্রযুক্তির সময় এসে সেটা আরো কমে গেছে। কিন্তু এর জন্য হতাশা বা এর জন্য আফসোস করার মনে হয় কিছু নাই। বই মানুষ কম পড়বে, এটাই স্বাভাবিক। সব যুগেই, সব সময়েই একটু উন্নততর মানুষ কম থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমি 100 বইয়ের একটা তালিকা করেছি, আমি সেই তালিকায় যাব। তার আগে আমি কিছু কথা বলবো, বই পড়লে কি লাভ হয়। মোটা দাগে সামান্য কিছু কথা। একটা হচ্ছে যে মানসিক উদ্দীপনা। আমরা নানান ধরনের ডিপ্রেশনে থাকি, মন খারাপ থাকে, বিষণ্ণ থাকি, পারিবারিক হোক, সামাজিক হোক, নানান ধরনের
সংকট এবং ঝামেলার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রতিটি দিন যায়। হয়তো আজকের দিনটা আমি ঘুমিয়ে কাটালাম, পরদিন সকালে হয়তো ঘুম থেকে উঠে শুনি বাসার পাশের বাড়িতে একটা দুর্ঘটনা, সেটা ডাকাতি হোক, খুন হোক, অন্য যে কোনো ব্যাড নিউজ হোক, শুনি আমরা। সমাজের হোক, পরিবারের হোক, নানান ধরনের সংকটের মধ্য দিয়ে কিন্তু আমরা দিন যাপন করি। বই কিন্তু এই জায়গা থেকে আপনাকে মুক্তি দেবে, আপনি মানসিক উদ্দীপনা লাভ করবেন, আপনি চারপাশের ঘটে যাওয়া সমস্ত ঘটনা, দুর্ঘটনা, ঘটন অঘটন যাই ঘটুক, এগুলোর মধ্যে আপনার এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যালেন্স আসবে। অন্য একজন মানুষ একটা ঘটনা শুনলে যেভাবে তার প্রতিক্রিয়া হবে, আপনার মধ্যে সেই প্রতিক্রিয়া অত দ্রুত হবে না, ওই প্রতিক্রিয়ার প্রকাশটা অনেক বেশি থাকবে না, কারণ আপনি বই পড়েন। আপনার মধ্যে পরিমিতি বোধ, ব্যালেন্স করে চলা, স্থৈর্য, এক ধরনের গাম্ভীর্য, এই সব মিলিয়ে একটা সুন্দর ব্যক্তিত্ব গড়ে উঠবে বই পড়ার মাধ্যমে। এই জায়গাটা, বই আপনাকে এই জায়গাটাতে উত্তরণ ঘটাবে। মানসিক চাপের মধ্যে থাকলেও বই এই জায়গাটা থেকে আপনাকে বের করে আনবে। এই বইটা আমি বলেছি এর আগে কথাতে যে এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। বই পড়ে যদি কোনো জায়গায় পৌঁছবার ইচ্ছা থাকে, এর বাইরে কোনো লক্ষ্য ছাড়াই, কোনো কারণ ছাড়াও যদি আমরা বই পড়ি, সেটা নেশা থেকে হোক, এমনি হাতের কাছে পেয়ে হোক, অন্তত মানসিক চাপের জায়গা থেকে আপনাকে বই কিন্তু মুক্তি দেবে। আপনাকে সব কিছু ভুলিয়ে একটা ঘোরের মধ্যে রাখবে। আপনি বইয়ের ওই জগতে, ওই সময়ে, ওই চরিত্রের সঙ্গে মিশে আপনিও কিন্তু কি ওই জায়গাটায় ঘুরছেন। বই কিন্তু এক ধরনের পরিভ্রমণ। আমরা ঘুরতে যাই, ভ্রমণ করি, বইটাও এক ধরনের পরিভ্রমণ। আপনি লেখকের সঙ্গে ওই সময়ে পরিভ্রমণ করছেন। তো যখন আপনি একটা পরিভ্রমণ নিয়ে ব্যস্ত, একটা জায়গায় ঘুরছেন, তখন কিন্তু মানসিক চাপ আপনার মধ্যে থাকার কথা না। এটা থেকে আপনাকে মুক্তি দিবে। স্মৃতিশক্তি উন্নত করে বই। একজন মানুষ অনেক কিছু মনে রাখতে পারে না, বই পড়তে পড়তে স্মৃতির জায়গাটার মধ্যে এক ধরনের ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয় বই থেকে। বই এই জন্য স্মৃতিশক্তিকে কী করে? উন্নত করে। রিফ্রেশমেন্টের জন্য বই খুব দরকার। অন্যের অভিজ্ঞতা থেকে অর্জন, এটা তো শুরুতে বললাম আমি, যে আমাদের আগের যারা অতীত হয়ে যাওয়া মানুষ, আগের মনীষী, সেটা 100 বছর হোক, 1000 বছর আগে হোক, তার যে অভিজ্ঞতাটা তিনি হয়তো 30 বছর অর্জন করেছেন, আমি বই পড়ে সেই অভিজ্ঞতাটা হয়তো হুট করেই জানছি। আমার মধ্যে সেটার সঞ্চরণ হয়তো খুব দ্রুত হচ্ছে না, কিন্তু সেই অভিজ্ঞতাটা কিন্তু আমি জানছি, যেটা তার 30 বছরের অর্জন। তার মানে আরেকজন মানুষের অভিজ্ঞতাও আমি খুব দ্রুত বই পড়ার মাধ্যমে অর্জন করতে পারি, যেটা একজন মনীষী দীর্ঘ সময় প্রক্রিয়ায়, দীর্ঘ পরিশ্রমের পরে যেটা লব্ধ করেছেন, যেটা তার মধ্যে অর্জন হয়েছে, সেই জিনিসটা আমি বই পড়ে কি বলা যায় এক লহমায় সেটা পেয়ে যাচ্ছে। এটা বই পড়ার একটা অনেক বড় দিক। কল্পনা শক্তি এবং সৃজনশীলতাও বৃদ্ধি করে বই। কীভাবে? আমি বই পড়ছি, ওই বইয়ের যে চরিত্র, ওই বইয়ের যে গঠন, বইয়ের মধ্যে যে গল্প, যে ঘটনা পরম্পরা, চরিত্রের পরম্পরা, সংলাপ, এই জায়গাগুলো কিন্তু অবচেতনে আমার মধ্যেও সংক্রমিত হচ্ছে। অবচেতন কিন্তু আমিও কি ভাবতে শিখছি ধীরে ধীরে। একজন লেখক যখন কল্পনা করে হোক, তার চারপাশ দেখে হোক লিখছেন, আমিও কি করছি, তার বই পড়তে পড়তে অবচেতন মনেই কি আমার মধ্যে সেটা সংক্রমিত হচ্ছে। এর আলটিমেট রেজাল্ট হচ্ছে যে আমি বই পড়তে পড়তে একটা সময় গিয়ে আমার মধ্যে এক ধরনের কল্পনা শক্তি তৈরি হবে। কল্পনা শক্তি অনেক বড় জিনিস। পৃথিবীতে যাই মানে পারফর্মিং আর্ট বা এমনি সাহিত্যের যেসব ফর্ম আছে, এগুলোর মধ্যে যাই আমরা পড়ছি এবং লেখকরা যা লিখছেন, শেষ বিচারে কিন্তু সেটা কল্পনাই অনেকটা। নিজের চারপাশের বাস্তবতা দেখেই লিখছেন, কিন্তু যখন লিখতে বসছেন তখন কিন্তু তার সামনে ঘটনাটা ঘটছে না। তার মানে স্মৃতি কল্পনার আশ্রয় নিয়ে তাকে লিখতে হচ্ছে। এই জায়গাটা উন্নত হবে হচ্ছে বই পড়লে, কল্পনা শক্তিটা বাড়বে। তার মানে একজন মানুষ যখন কল্পনা শক্তি বাড়ছে, তখন তিনি কিন্তু শুধু তার বাইরের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োগ না, তার একাডেমিক পড়াশোনা যদি কাজে লাগাতে চায়, এই কল্পনা শক্তিটা বাড়বে। আপনি খেয়াল করবেন যে ক্লাসের মধ্যে যে সেটা বই পড়ে একটু পাঠের অভ্যাস আছে, সে অন্যদের চেয়ে কিন্তু একটু লেখাতে,
পরীক্ষার খাতায় কিন্তু তার একটু এটা ছাপ থাকে, সে কিন্তু ভালো লিখতে পারে। যেই বিষয়টা সে পারে না, যে প্রশ্নটা সে অন্তত বানিয়ে এটা নিয়ে প্রবণ করে হলেও একটা লিখে আসে, শেষ পর্যন্ত দেখা যায় তার রেজাল্টটা অন্যদের চেয়ে ভালো হয়। কিন্তু ক্লাসে খুব একটা পড়ে না সে, অন্যরা যেরকম সকাল থেকে বিকাল পর্যন্ত পড়ে, ও কিন্তু অত পড়ে না। এর এর কারণ হচ্ছে এই স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি দুইটাই হচ্ছে বই পড়ার মাধ্যমে পায়। আমি একটা গল্পে যাই। নাসিরুদ্দিন হুজ্জার কথা তো আপনারা শুনেছেন, তাই না? তো নাসিরুদ্দিন হুজ্জা হচ্ছে একদিন মসজিদে গেছেন, এলাকার মানুষের খুব জোরাজোরিতে, পাশের গ্রামেই, যে হুজুর আমাদের মসজিদে আপনি একটু একদিন জুমা পড়াবেন। অনেক পিড়াপিড়ি জোরাজোরির পর নাসিরুদ্দিন হুজ্জা রাজি, ঠিক আছে। মানে একটা হয় না যে অনেক প্রেশারের কারণে, অনেক জোরাজোরির কারণে মন না চাইলেও আমরা রাজি হই। খুব বিরক্ত হয়ে রাজি, আচ্ছা ঠিক আছে। হুজ্জার কথা হলো যে আমি তো যেতে চাই না, এরা জোর করে আমাকে নিচ্ছে, ঠিক আছে একটা শিক্ষা দিই যাতে এরপরে এরা আর আমাকে না ডাকে। ব্যস্ত মানুষ, তার অনেক ধরনের ব্যস্ততা থাকে, যেতে চায় না। তো যথারীতি নাসিরুদ্দিন হুজ্জা মসজিদে হাজির, মিম্বরে উঠছে জুমার আগে। তো উনি প্রথমে প্রশ্ন করলেন যে আমি আজকে এখানে কি বলবো, আপনারা কি সবাই জানেন? তো স্বাভাবিকভাবে এটার উত্তর কি হবে? স্বাভাবিক না? তো সবাই বলতেছে যে হুজুর আমরা তো জানি না। তো নাসিরুদ্দিন হুজ্জা বললো যে যারা জানে না এই ধরনের লোকদেরকে আমি কি করি না, বক্তৃতা দিই না, আমি আসি, সালাম। নাসিরুদ্দিন চলে গেল। তো লোকজন, গ্রামের লোকজন তো অনেক আসলে বোকা মানুষ, এরা গ্রামের মানুষ, কি হলো এটা? হুজুর বললো, আমরা সবাই বললাম জানি না, হুজুর চলে গেল। তাহলে এরপরের বার আসলে আমরা কি বলবো? যে জানি। সবাই যুক্ত থেকে আবার হুজুর কাছে গেছে পরের সপ্তাহে, হুজুর একটু যদি আসতেন। না তোমরা তো কিছু জানো, তোমাদেরকে কি বলবো? হুজুর আমরা একটু এইবার অনেক পিড়াপিড়ির পর নাসিরুদ্দিন হুজ্জাকে আবার রাজি করো। নাসিরুদ্দিন যথারীতি আসলো, এসে মেম্বার উঠলো, বললো যে আজকে আমি কি বলবো আপনারা কি জানেন? তার সবাই বললো যে জি জানি। তখন নাসিরুদ্দিন হুজ্জা বললো যে আপনারা তো জানেন, তো আমার কিছু বলার নেই, যেহেতু জানেন আমার কিছু বলার নেই, সালাম। চলে গেছে। পুরা মসজিদ হইচই, নানান রকম কথাবার্তা, একজনের পক্ষে আগে বলছিলাম, আমি বললে ঝামেলা হইব, সেই জন্য কিছু বলা দরকার, নানান সমস্যা। সবাই আবার নাসিরুদ্দিন হুজ্জার কাছে গেছে পরের সপ্তাহে, যে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমরা আসলে এরকম হবে না, আপনি একটু আরেকবার আসেন, মানুষ চাচ্ছে আপনি একটু কথাবার্তা বলেন, আমাদের শুনে দরকার আপনাকে আমাদের। তো নাসিরুদ্দিন হুজ্জা কিন্তু আসতে চায় না, তাকে জোর করে আনা হচ্ছে, তার ইচ্ছা হলো যে শিক্ষা দেওয়া। আচ্ছা, তো পরের সপ্তাহে গেল, অনেক কষ্ট নাসিরুদ্দিন রাজি করে আবার আসছে, যথারীতি মঞ্চে উঠছে। তো বললো যে আজকে আমি কি বলবো আপনারা কি জানেন? তার আগে থেকে যুক্তি করে রাখছে যে অর্ধেক বলবো জানি, অর্ধেক বলবো জানি না। এখন নাসিরুদ্দিন হয়ে যাবে, মসজিদে দুই ভাগ হয়েছে, এই পাশে লোকজন বলতেছে হুজুর আমরা জানি, আর এই পাশে লোকজন বলতেছে জানি না। তো ওরা ভাবছে যে এইবার তো আর কোনো পথ নাই হুজুরের, এইবার তো জব্দ হয়েছে নাসিরুদ্দিন হুজ্জা। নাসিরুদ্দিন হুজ্জা নির্বিকার গলায় বলছে, তাহলে আপনারা তাদেরকে বলেন, যারা জানেন আর যারা জানে না তাদেরকে বলেন, আমি গেলাম। আচ্ছা, এটা থেকে কিন্তু একটা শিক্ষা আমরা পাই। নাসিরুদ্দিন হুজ্জা জ্ঞানী মানুষ ছিলেন, কাজী ছিলেন, নানান রকম তথ্য পাওয়া যায় তার সম্পর্কে। কিন্তু একটা জায়গায় এখানে ওই না জানলে কিন্তু ধূর্ততার আশ্রয় নিতে হয়। যে কম জানে তাকে কি করতে হয়? ধূর্ততার আশ্রয় নিতে হয়, তাকে বোঝাইতে হয় যে আমি অনেক জানি। এটা নাসিরুদ্দিন হুজ্জার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না। নাসিরুদ্দিন হুজ্জার নামে অনেক গল্প কি বাজারে প্রচলিত আছে, কিন্তু এই গল্প থেকে এই শিক্ষাটা পাওয়া যায় যে যার কম আছে তাকে বেশি দেখাতে হয়, যে জানে না তাকে জানার, দেখার, বোঝার ভাব ধরতে হয় যে আমি জানি। এই বই পড়লে এই ভাবটা ধরতে হবে না, বই পড়লে এই ভাবটা ধরতে হবে না। আরো কিছু বিষয় বই পড়লে আমি এখানে নোট করেছিলাম, এর মধ্যে একটা হচ্ছে যে নতুন বিষয় আবিষ্কার করা। ওই ঘুরে ফিরে এক কথায় আসছে যে বই পড়লে আমি অনেক নতুন কালচার, সভ্যতা, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বিষয়ের মানুষ, বিভিন্ন জায়গার, বিভিন্ন ক্ষেত্রের মানুষ সম্পর্কেও আমি জানি। এর মাধ্যমে কি হবে যে আমি আমার যে চেনা গণ্ডি, আমার চারপাশের যে জানার গণ্ডি, এর বাইরেও কিন্তু আমি অনেক নতুন বিষয় আবিষ্কার করতে পারবো বই পড়ে। মনোযোগ বৃদ্ধি করে বই, মনোযোগ বৃদ্ধি করে। আমি যখন বই পড়ছি, বইয়ের মধ্যে ডুবে থাকছি, আমার একটা প্র্যাকটিস হচ্ছে, একটা অনুশীলন কিন্তু হচ্ছে যে কোনো জিনিসের প্রতি মনোযোগ দেওয়া। চাইলেই একটা বই কিন্তু অমনোযোগ দিয়ে পড়া যায় না। বইকে অমনোযোগ দিয়ে পড়া যায়, সম্ভব
অমনোযোগ যখন তৈরি হয়, যখন অমনোযোগিতা আসে, বিতৃষ্ণা আসে, তখন আমরা বই বন্ধ করে রেখে দিই, অন্য কাজ করি। বইটা কিন্তু করি না। বই পড়তে চাইলে, পড়তে থাকতে চাইলে, বই পড়তে পড়তে পৃষ্ঠা পর পৃষ্ঠা এগিয়ে যেতে চাইলে মনোযোগ ধরে রাখতে হবে। মনোযোগ ছাড়া বই পড়া আগানো যায় না। মনোযোগ যেই নষ্ট হয়ে গেলে আমরা বই রেখে দিচ্ছি। তার মানে মনোযোগিতার একটা প্র্যাকটিস, একটা চর্চা, একটা অনুশীলন কিন্তু বই পড়ার মাধ্যমে আমার মধ্যে অবচেতনীয় হোক গড়ে উঠছে। এই যে প্র্যাকটিসটা আমাদের মধ্যে গড়ে উঠছে, এইটা পরবর্তীতে চারপাশের নানান ক্ষেত্রেই কাজে লাগে। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, সেটা বলবার বিষয় হোক, শোনার বিষয় হোক, দেখার বিষয় হোক, দেখানোর বিষয় হোক, আমি কি করতে পারবো? আমার মধ্যে এক ধরনের মনোযোগ তৈরি হবে, এক ধরনের মনোযোগিতা তৈরি হবে। এই প্র্যাকটিসটা বই পড়ার মাধ্যমে নিজের মধ্যে গড়ে ওঠে। আরেকটা বিষয় আছে, মেডিটেশন ফর ইয়োর সোল। নিজের প্রতি মনোযোগ, নিজের প্রতি মেডিটেশন। মেডিটেশনের বাংলা কি? মেডিটেশন, হ্যাঁ, পরিভাষা এক ধরনের আসলে মানসিক প্রশান্তি, হ্যাঁ, আত্ম উন্নয়ন বলা যায়, আত্মিক প্রশান্তি, উৎকর্ষ, আত্মিক উৎকর্ষ বলা যায়। এটা কিন্তু বই পড়ার মাধ্যমে ঘটে। মানে আমাদের চারপাশে অনেক বিল্ডিং হচ্ছে, চারপাশে অনেক মার্কেট হচ্ছে, বড় বড় অনেক কর্পোরেট হাউস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। যে রাস্তাটা হয়তো আগে পাকা কাঁচা ছিল সেটা এখন পাকা হচ্ছে, যেটা পাকা ভাঙাচোরা ছিল সেটা পিচ ঢালাই হয়ে আরো ঝাঁ চকচকে হচ্ছে। এই যে চারপাশের যে উন্নয়ন, এরকম উন্নয়ন হচ্ছে, কিন্তু মানুষের আলটিমেট উন্নয়ন, মানুষের আত্মার উৎকর্ষ কতটুকু হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। আমরা কিন্তু মানুষের নিজের যে উন্নতি, আত্মার যে উন্নতি মানুষের, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না। চারপাশের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, এগুলো নিয়ে আমরা খুব মনোযোগও দিচ্ছি, কথাও বলছি। মানুষের আত্মার যে উন্নয়ন হওয়ার দরকার, এটা কিন্তু বই পড়ার মাধ্যমে হবে। এক্ষেত্রে একটা খুব বিখ্যাত কথা আছে ভার্জিনিয়া উলফের, যে বুকস আর দ্য মিরর অফ দ্য সোল। বুকস আর দ্য মিরর অফ দ্য সোল, যেটা হচ্ছে কি প্রতিবিম্ব। আমি নিজেকে, আমার আত্মাকে দেখতে পাবো। বই কিন্তু আমার নিজেকে চেনাবে, নিজেকে কি দেখাবে, একটা আয়নার মতো। আমি নিজেকে দেখতে পারবো, চিনতে পারবো। এটা তাৎপর্য হচ্ছে যে নিজের পরিচয় জানা। নজরুলের একটা লাইন আছে না, যে আপনারা আমি চিনি আছি, হ্যাঁ, বিদ্রোহীতে, আমার আমি চিনি আছি, আমার নাই কোনো ভয়, এই টাইপের লাইন, আমি ঠিক মনে করছি। হ্যাঁ, আমার খুলে গিয়েছে সব বাদ। নজরুল কিন্তু এক দার্শনিক, এই কিছু জায়গায় মারাত্মক কিছু কথা বলছে। এই নিজেকে যখন চিনে যাই আমরা, তখন সমস্ত বাদ খুলে যায়, চারপাশের সমস্ত বাধা বাদ। আমি কোনো সংকীর্ণ গল্লির মধ্যে তখন থাকি না, তখন আমি বিশ্বের নাগরিক। আর আমার চিন্তা তখন সারা পৃথিবীব্যাপী, সব ভাবনার জায়গা তখন আমার শুধু আমার এলাকার মধ্যে না, আমার দেশের মধ্যে না, পৃথিবীর বাইরে চলে যাচ্ছে। মানে আমি একটা বৈশ্বিক মানুষ হয়ে যাচ্ছি। এই জায়গাটা বই দান করে, এটা হচ্ছে বই পড়ার লাভ। এরকম বললে অনেক বিষয় বলা যায়, কিন্তু আমরা যদি না পড়ি বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। আমি বলেছিলাম প্রথম ক্লাসে, লালন করতে হয়। স্বপ্ন হোক, সন্তান হোক, গাছপালা হোক, লালন করতে হয়। লালন হচ্ছে একটা ধীর এবং দীর্ঘ প্রক্রিয়া। বই পড়ার বিষয়টাও লালন করতে হয়, যে আমি পড়ব, আমি পড়তে চাই। আমার কোন ফর্ম ভাল লাগে সাহিত্যের সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি পড়তে চাই, জানতে চাই চারপাশটাকে। এই নেশা যদি আমার মধ্যে তৈরি হয়, আমি যদি লালন করতে শিখি, আমি পাঠ করব, জীবন জগৎ সম্পর্কে গভীর জ্ঞান লাভ করব। এর জন্য বইয়ের বিকল্প নেই। আমি শেষ দিকে চলে আসছি, আর সামনে না যাই। মোটামুটি এই ছিল আমার কথা। আমি হয়তো শেষ করে দিই। আরেকটা কথা বলি, সামারি টানি। একটা কথা এরকম, যে একজন মানুষ যখন বড় হবেন, তার বই পড়ার ধরন দেখে টের পাওয়া যায়। অন্য অনেক বিষয় আছে, কিন্তু বই পড়ার ধরন দেখে, পাঠ্যাভ্যাসের গতি প্রকৃতি দেখে নির্ধারণ করা যায় সে ভবিষ্যতে কী হবে। আপনি এমনি বই পড়ার মানুষ বলতে কিন্তু আমরা কবি সাহিত্যিক, ছড়াকার এগুলোই বুঝি, তাই না? পৃথিবীর এখন যারা ফেমাস, সেটা সম্পদে হোক, অর্থে হোক। সাপোজ বিল গেটসের নাম বলে তো সবাই চিনবেন না? বিল গেটস তো বইয়ের মানুষ, বইয়ের মানুষ, লেখালেখির মানুষ, আর্ট কালচার, তাই না? বিল গেটস কিন্তু নিয়মিত বই পড়ে, বছরে তিনি 50টা বই পড়ে। আমাকে নিজের বছরে বিল গেটস 50টা
আপনি কি করবেন, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাবেন, আপনার তো টেনশন নাই, কোনো কাজ করতে হচ্ছে না, পরিশ্রম নাই। উত্তরায় বাড়িটা আসছেন, 5 লক্ষ টাকা ভাড়া পান, মানে বন্ধুর কথাই বলছি, না বলছি না, ভাড়া পান, আপনি দেশ বিদেশ ঘুরবেন, কিন্তু আপনি ঘুরতে পারবেন না যদি আপনার পড়ার অভ্যাস না থাকে। পড়তে হবে। ও হচ্ছে আমাদের অনেক 10-15 বছর আগে থেকেই ঘুরে, কিন্তু কই গেছে বলতে পারে না, নাম কোথায় গেছে, জায়গার নাম সে বলতে পারে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বই না পড়া মানুষের অবস্থা। মানে খুব খারাপ লাগে যে 10 বছর ধরে একটা মানুষ ঘুরে, আমরা হয়তো 10 বছর পর সেই জায়গাটায় যাচ্ছি, ছবি দেখে সে বলতে পারছে যে আমি এখানে গেছিলাম গত অমুক সালে, এত বছর আগে। আমরা আসলে যে সময়তে এখানে অনেক বেশি দুর্গম ছিল, কীভাবে সম্ভব? সে ছবি দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, কিন্তু সে জায়গার নাম বলতে পারছে না। তার অনেক টাকা, কিন্তু সে ঘুরতে পারে না। এখন হয়তো অনেক অনেক ধরনের পদ্ধতি, আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারেন, অনেক কিছুর মধ্যে যেতে পারেন, কিন্তু একজন মানুষের যে পূর্ণতা, একজন মানুষ পরিপূর্ণ মানুষ, সেই পরিপূর্ণতার মধ্যে কোনো শূন্যতাও নাই, গ্যাপ নেই, সেই মানুষ হতে চাইলে আপনাকে পাঠ্যাভ্যাস থাকতে হবে, আপনাকে পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। একটা কথা তো বলাই হয় যে 3টা কাজ করতে হয়, পড়া, পড়া এবং পড়া, 3টা কাজই করা। আমি শেষ করে দিই। শিক্ষক সাহিত্য মাহফিলকে অনেক ধন্যবাদ যে 3টা ক্লাস হোক, আড্ডা হোক, আড্ডার ছলে হোক, আমি 3টা বিষয় নিয়ে বলবার সুযোগ পেয়েছিলাম। লিস্ট আছে আমার, দ্বিতীয় পর্বে আমি লিস্টের কথা বলবো। এই ক্লাসটা যেহেতু বই পাঠ এবং বাংলা সাহিত্যের 100 বই, আমি বই পাঠের অংশটা শেষ করে দিচ্ছি। শিক্ষক সাহিত্য মাহফিলকে অনেক ধন্যবাদ। নামাজের বিরতি দিব, মানে এই পর্ব শেষ করে 8 করে 5 মিনিট চালাতে পারে, 5 মিনিটে আমি শুকরিয়া জানাই, এবং এর মাধ্যমে আমি খুবই কম জানা, কম পড়া মানুষের মধ্যে আমি এই বিষয়গুলো আরেকটু পড়বার, নিজেকে ঝালিয়ে নেওয়ার আমার সুযোগ হয়েছে। অডিয়েন্সে যারা ছিলেন, যারা ক্লাসে শুনেছেন বা আড্ডায় ছিলেন, তারা শুনে আর কান দিয়ে বের করে দিলেও আমার খুব একটা দুঃখবোধ থাকবে না। ব্যক্তিগতভাবে আমি এই আড্ডায় এসে আমি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি। আপনারা যদি এর মধ্যে কোনো কথা ভালো লেগে থাকে এবং সেটা যদি কোট করে রাখেন, সেটার প্রতিফলন নিজের মধ্যে হয়, ভালো, না হলে ক্ষতি নেই সম্ভবত। এখানে শেষ করি। আর বইয়ের তালিকা নিয়ে আমি একটু বলি, এটার জন্য মনে হয় বিরতিতে যাওয়ার দরকার পড়বে না। আসলে আপনার পড়ার সম্পর্কে একটু ধারণা দেন, আপনার পড়ার নেশাটা কোথেকে আসলো বা পড়েন কেন? এটা পারিবারিকভাবে, জেনেটিকভাবে পাওয়া। বাসায় আমি ছোটবেলা থেকে আব্বা আমাকে বই পড়তে দেখতাম। এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা দেখছি জেনেটিকভাবে এটা আসে, অনেক সময় পরিবার থেকে আসে, আবার কেউ ব্যক্তিগতভাবে শুরু করে। একজন তো শুরু করতে হয়। ছোটবেলায় পরিবারের মধ্যে সবাই বই পড়ার একটা প্রচলন ছিল, সেই জায়গা থেকে আসলে পড়ার অভ্যাস। কিন্তু সেটা যখন এইম হয়ে গেল, লক্ষ্য হয়ে গেল যে আমি বই পড়ব, বইয়ের মধ্যে আমি যখন আমার নিজেকে পেলাম এবং আমি যখন আনন্দ পেলাম, আমার মনে হলো যে পৃথিবীর সব কিছু বিনিময় হলে আমি বই পড়ব, পৃথিবী সব কিছু বিনিময় হলে আমি বই পড়ব, বই পড়ার এই যে ট্র্যাকের মধ্যে থাকবো, এর থেকে বেরোবো। 100 বইয়ের আমি একটা তালিকা করেছি। এরপরে আপনার টাইম লাগবে না, বলার নাই কিছু, শেষ করে দিই তালিকাটা। এখন 10 মিনিট দিলে এটা শেষ হয়ে যায়, তাহলে আলাদা ওদেরও। আমরা এ পর্বে ছিলাম জাকির ওসমান, তার পরিচয় নাই আমি লিখেছি, আসলে পরিচয় আছে। সে কলেজেও পড়ালেখা করেছে, করে অধ্যয়নরত, এবং মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা যেটা, সে দাপ পাড়ি দিয়েছে এবং হাফিজে কোরআন, এটা সৌভাগ্যের বিষয়। বাংলা ভাষা নিয়ে প্রচুর পড়ালেখা করেন এবং পড়া তার রক্তের মধ্যে মিশা আছে। আমরা শুভেচ্ছা জানাই শিক্ষক সাহিত্য মাহফিলের পক্ষ থেকে ভ্রমণের উপর এবং বাংলা বানান রীতির উপর, এবং আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস লেখকদের পড়তে হবে। আর আমি জানি যে বিচিত্র বিষয়ে পড়াশোনা আছে, এবং আমরা বাংলাদেশের পাঠ আন্দোলন যেটা আছে, পাঠ অভ্যাস করার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রে আবদুল্লাহ আবু সাহিদ স্যার বলেন বা সাহেব বলেন, উনি যে আন্দোলন করছে গত 5-6 বছর থেকে, জাকির ওসমানের যাতায়াত, এবং সেখানে নানা বৈচিত্র্যময় বই পাঠ এবং আবদুল্লাহ আবু সাহিদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
তার বক্তৃতা শোনার সুযোগ হয়েছে। আমি আবদুল্লাহ আবু সাইদ শিক্ষক মানুষ, আমি একজন শিক্ষক। উনি নিষ্ফলা মাঠের কৃষক লিখেছেন এবং বাংলাদেশকে পাঠমুখী করার জন্য উনি চেষ্টা করেছেন। আমরা আপনাদের মাঝেও চাই যে আপনারা যার অঙ্গন থেকে পরিবারের ভিতরে নিজে পাঠের একটা অভ্যাস করে তুলবেন। এই ফিতনা ফাসাদের যুগে আপনি যদি একটা নিজের লাইব্রেরি করতে পারেন, নিজের একটা অঙ্গন সৃষ্টি করতে পারেন, বইপত্রের সাথে থাকতে পারে, তো অনেক কিছু থেকে নিরাপদ থাকবেন। আমি আশা করি আপনারা আপনার একটা পরিচয় নেয়, পরিচয় হবে আপনি যেন পাঠক, এরপর পাঠ আপনাকে নিয়ে যাবে লেখকের দিকে। শুক্রিয়া। এ পর্বে আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাব, নামাজ হবে, নামাজের পর আমরা দ্বিতীয় পর্বে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে ছিলাম আমি লাবি আব্দুল্লাহ। শুকরাল্লাকুম।